বৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ। Dear diplomats, thank you so much for attending here today. Though we have interrupted your holiday probably today, but thank you again for taking the trouble to join here. Thank you so much. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে ৪৭ বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সবসময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাত বরণের পরে দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র। নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশে নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে
সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we'll be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়, যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি, দেশ জাতি সবকিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে, এখানে আপনারা যদি দেখেন, এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। আমি ডিটেইল আলোচনায় যাব না, আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র জাতি গঠন। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি। যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যে বিষয়গুলো আছে, যা আমরা গত 1 বছর ধরে দেখেছি, যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল, সেখানে যা কিছু আলোচনা হয়েছে, তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই 31 দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে 31 দফা, আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোর সাথে আমাদের 31 দফার অনেক কিছুর মিল আছে, যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমরা জানি 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে,
এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি, প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। এবং এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা জনগণের শাসনের কথা বলি, সম্মানিত উপস্থিতিবৃন্দ। জনগণের কাছে আমরা শাসনের কথা বলি, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, বিশ্বাস করি দৃঢ়ভাবে, যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনো ভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। আমরা যদি বিগত 16-17 বছরে যা হয়েছে আমরা দেখেছি, খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না। এবং জবাবদিহিতা ছিল না বলেই আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলেই আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস হারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয়, গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হবে, তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেটি বিএনপির একটি ট্র্যাডিশন, যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি, আমরা দেখব সেই সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন। এবং পত্রিকাগুলো এখনো আছে, আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে, তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে। কিন্তু ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে, সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে এই নিউজটা সরাতে হবে, এই নিউজটা কেন করলেন, বা এই ধরনের কোনো ফোন আসেনি, যা আমরা অবশ্যই গত 16-17 বছর দেখেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান, আমাদের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় যেই স্তম্ভটি বা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেখানে যেতে চাইছি। মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত 16 বছর আমাদের জাতির যে গর্ব, যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে, আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব, এবং আমরা সকলের সাথে নিয়ে, সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে
আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুণ শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আমাদের একটি পরিকল্পনা রয়েছে সেই শহীদরা তাদের বিভিন্ন এলাকা আছে, যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করব, ব্রিজ, রাস্তাঘাট, বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায়, বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে, সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা 1971 এবং 24-90 দেশের স্বাধীনতা, দেশের গণ অভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য, যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন। একটু স্ক্রিনে সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার, জি, এখানে অনেকগুলো বিষয় আছে। আমি সবগুলো বিষয় আলোচনা করব না, সেটি দীর্ঘ আলোচনা হবে, আপনাদের বিরক্তির উদ্যোগ হতে পারে। যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি, আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না। আমি দুই একটি বিষয় এখানে আলাপ করতে চাই। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট, যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে, এইরকম ভোট। এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি 91 সাল, 96 সাল, 2001 সাল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি
আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার কর্তৃক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি। অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল। এটা ডকুমেন্টেড, কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই। এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাংবিধানিক যে সংস্কার, অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে। তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায় আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, ডিবেট, অনেক কিছু ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি 22শে জুলাই, আমরা সেই 31 দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছাড়া এইটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা ওপেন করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সকল সময় মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, আমরা আমাদের 31 দফার মাধ্যমে সেটি উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বক্তব্য সেটা উপস্থাপন করেছি। আমরা মনে করি, আমরা যারা প্রতিদিনকার রাজনীতি করি, এই যে সংসদে 300 আসন, এই 300 আসনে যারা সদস্য নির্বাচিত হবেন, তারা প্রতিদিনকার রাজনীতি করছেন। কিন্তু এই প্রতিদিনকার রাজনীতির বাইরেও সমাজে অনেক মানুষ আছেন, চিকিৎসক হতে পারেন, লয়ার হতে পারেন, সাংবাদিক হতে পারেন, সিভিল সোসাইটির বিভিন্ন পর্যায়ের মেম্বার হতে পারেন, যাদেরও দেশের সম্পর্কে বা দেশ গঠন সম্পর্কে তাদের মূল্যবান মতামত বা উপদেশ অবশ্যই থাকতে পারে। কন্ট্রিবিউট করার মতন তাদেরও, দেশ গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদেরও অবস্থান অবশ্যই থাকতে পারে। আমরা সেই জন্যই চেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে থেকেও যারা চান তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করার জন্য। এবং সেজন্যই আমরা যখন প্রথম 31 দফা উপস্থাপন করছি, সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় বলেছিলাম যে দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি মনে করি সকল পয়েন্টগুলো এখানে হয়তো আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সবকিছু হয়তো আজকে এখানে আলোচনা করছি না। এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সুশাসন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে আরেকটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে সুশাসন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়,
তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই তখন আমরা একটি খুব কষ্টকর একটি বোঝা আমরা ইনহেরিট করি। কি সেই বোঝাটি? সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আমরা যদি আন্তর্জাতিক ফ্যাক্টস ফিগারগুলো তারপর থেকে দেখি, 2001 সালের পর থেকে দেখি, বিএনপি খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট করেছিলাম, এই আনওয়ান্টেড যে লাইবিলিটিটা বা আনওয়ান্টেড যে বোঝাটা, এটা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি ফ্যাক্টস ফিগার যা বলে, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়ে, খুব কঠোর ছিলেন এই বিষয়ে। এবং তার কঠোরতার ফলেই আমরা যদি স্ট্যাটিস্টিকগুলো দেখি তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ করতে থাকে। এবং 2006 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ 2006 সালে। আমি যে স্কোরিংগুলো হয়েছে এই ফোল্ডারে আপনাদের কাছে যেটা আছে, সেই ফোল্ডারের মধ্যে স্কোরিংগুলো সব দেওয়া আছে, আমি ইন ডিটেইলে গেলাম না। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকারই প্রমাণ করেছে একমাত্র যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি তারা জানে, এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। এর ভিতরে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই পেজের সুশাসন, এই পেজটির একদম নিচে চলে যান, সেটি হচ্ছে ন্যায়পাল নিয়োগ, যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে
সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য, আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে। আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটোক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে। কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটা যোগ্য, যে আর যেই মেধা আছে তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের শেষ যেই ঘটে স্থানীয় সরকার, সেখানে যদি আপনারা একটু দৃষ্টি দেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হলো গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণ কেন্দ্র। আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখার, বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখার। আমি নিজেও অনেকদিন ইউকেতে থাকতে বাধ্য হয়েছি। আমি সেখানে যতটুকু দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে স্থানীয় সরকার বলতে যেই সরকারটিকে বোঝায়, এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। দুঃখজনকভাবে হলেও আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে, ছোট্ট একটি কাজে হয়তো তাকে ঢাকায় আসতে হয়। কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এমন পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষকে তার প্রয়োজনের জন্য, ছোটখাটো প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় আসার
প্রয়োজন হবে না, সে স্থানীয়ভাবেই তার সমস্যার সমাধান করতে পারবে। শুধু তাই নয়, স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্র নিয়ে যেই কথা বলছি, গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য যেই কথাটা বলছি, সেটিও করতে আমরা সক্ষম হব। কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে। জবাবদিহিতা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে, মানুষের জীবনমান উন্নয়ন হতে তখন বাধ্য, দুর্নীতি কমে আসতে তখন বাধ্য, প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যা বোঝায়, সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে। সেই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা চাই স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ প্রদান করা এবং সেটির মাধ্যমে জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী করা, ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা। আমরা 20 কোটি মানুষের দেশ, ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আমাদের দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় পিলারটি দেখার জন্য, যেটাকে আমরা নামকরণ করেছি বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এইটিকে আমরা বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, এটিকে আমরা কয়েক ভাগে আবার ভাগ করেছি। এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা, যেটি অবশ্যই প্রয়োজন। এটি শুধু বাংলাদেশের মতন দেশে না, এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলা ভালো দেশ, সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে। এরপর আছে নারীর ক্ষমতায়ন। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে, এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্য সেবা, প্রত্যেকটি আমাদের জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টি, আমার মতামতটি আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের পর্যালোচনা। এরপরে আছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদেরকে দেশ গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদেরকে নিয়ে আমাদের কি চিন্তা, সেটিও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এরপরে আসছে পরিবেশ, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা যদি প্রথমে আসি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষা। 4 কোটি, বাংলাদেশে 4 কোটি মানুষ, 4 কোটিরও বেশি মানুষ দারিদ্রতার ভিতরে বা চরম দারিদ্রতার ভিতরে বাস করছে। এর মধ্যে দেশে প্রায় 53 লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না, বলার সুযোগ হয় না, অথবা বিভিন্ন কারণে আমরা এড়িয়ে যাই। সেটি হচ্ছে প্রতিবন্ধী মানুষ। যেভাবেই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেন জানি এই মানুষগুলোকে আমরা চেষ্টা করি লুকিয়ে রাখতে, যেটি একদিক থেকে অন্যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রথমেই আমরা দুটি কাজে হাত দিয়েছি, যে দুটি বিষয় কম বেশি আপনারা এর মধ্যে শুনেছেন। দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই। সেটির নাম হবে ফ্যামিলি কার্ড।
এই ফ্যামিলি কার্ডটা, এটি কিন্তু শুধু নারীরা পাবেন এই ফ্যামিলি কার্ডটা। এখন আপনি হয়তো বলতে পারেন এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কথা প্রায় বলছি, আমাদের পরের যেটি আছে নারীর ক্ষমতায়ন। দেখুন, আমাদের দেশের নারীরা, অধিকাংশ নারী কি অবস্থায় থাকেন সামাজিক বা মানসিক বা পারিবারিকভাবে, আমি সেই দীর্ঘ আলোচনায় গেলাম না। আমরা সকলেই জানি ওনারা অনেক ডিপ্রাইভড অবস্থায় থাকেন, আন্ডার প্রিভিলেজ অবস্থায় ওনারা থাকেন। আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এম্পাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। ওনার পরিবারের কাছে, বাবার পরিবার, নিজের স্বামীর পরিবার, শ্বশুর বাড়ি, সকল জায়গায় উনি কিছুটা এম্পাওয়ার্ড ফিল হবেন। এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসনের পরে এই কার্ডের মাধ্যমে আমরা যেটি এর মধ্যে ক্যাম্পেইনিং করেছি, সেখানে আমরা বলেছি আমরা তাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দিব। আপনি চিন্তা করে দেখেন, গ্রামের একটি সাধারণ পরিবার যার সদস্য সংখ্যা এভারেজে 5 থেকে 6 জন, আপনি যদি তার এভারেজ খুব এসেনশিয়াল বাজার সদাই যদি আপনি মনে করেন 5 থেকে 6,000 টাকা হয়ে থাকে মিনিমাম, এর নিচে তো কষ্টকর ব্যাপার, এটা হয়ে থাকে, অর্থাৎ 4 সপ্তাহের খরচ যদি চা হয়ে থাকে, আপনি যদি তাকে 2,500 টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটি ভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমরা যারা আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি, আমাদের কাছে এটা গায়েই লাগবে না বিষয়টা, বাট আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই, এই 1 সপ্তাহের 2,500 টাকার সহযোগিতা তার জন্য বিরাট বড় ব্যাপার। এই 2,500 টাকা সে কোনো না কোনো ভাবে খরচ করছে, কিন্তু আপনি যখন তাকে এডিশনাল সাপোর্ট দিবেন, তখন একজন নারী এই 2,500 টাকাটা বিভিন্ন ভাবে খরচ করবে, অথবা সে তার নিজস্ব খরচ থেকে যেই টাকাটা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্ন ভাবে সে খরচ করবে। আসুন আমরা সংক্ষেপে দেখি সে কিভাবে কোথায় কোথায় সে খরচ করবে। আমরা যে স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি যেখানে একজন নারী যতটুকু অর্থ বাঁচাতে পারেন সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া, হেলথের পিছনে সে খরচ করবে প্রথমেই, যে তার ছেলেমেয়েরা একটু ভালো খাক, একটু ভালোভাবে খেয়ে পরে থাকুক। আচ্ছা, তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে, তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়ার পিছনে, যে তার সন্তানটা একটু বেটার লেখাপড়া করুক, সে টাকাটা ওখানে খরচ করবে। তারপরে থার্ড জায়গা সে যেটা খরচ করবে, সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে, সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট 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 বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিটা সে রান করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি, একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্টটা পেল। আপনি চিন্তা করেন, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি তার মধ্যে 7টা পরিবার যদি অসচ্ছল থাকে, তারা যদি এই সাপোর্টটা পায়, তার মানে 7টা পরিবার কিন্তু মোটামুটি ভাবে 5-7 বছর পরে একটা মোটামুটি ভাবে অর্থনৈতিক অবস্থার মধ্যে আসলো। এই যে 7টা পরিবার মানে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে, তাহলে আপনি দেখেন সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিমটা বিক্রি করেছে, আরেকজন ডিম কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রি করে ইনকাম করলো, সে গামছা কিনেছে, অথবা চুড়ি কিনেছে, অথবা কসমেটিক কিনেছে, অর্থাৎ কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করে ছোট ছোট কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট হওয়া ধরবে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটি ভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন, আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। অন্তত আমাদের স্টাডি আমাদেরকে তাই বলছে। সেজন্যই আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ।
দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটি ভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এই কৃষকদেরকে আমরা যেটা করব, যেমন ধরেন একজন কৃষকের হয়তো 5 বিঘা জমি আছে। এখন ওই কৃষকটি কি কি চাষ করে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শুরু করব, তখন কিন্তু সারা বাংলাদেশে এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটির মতন কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেব, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। কাজে সাতক্ষীরায় কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, টেকনাফে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুরে কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরো সিস্টেমের মধ্যে চলে আসবে। এবং আসার পরে যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে, ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক বাঁধাকপি চাষ করছে। আচ্ছা, বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, হয়তো ছোট কৃষক সে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ হতে পারে, কীটনাশক ওষুধ এবং সার, এই পরিমাণটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে কেন দেওয়ার চেষ্টা করব? এই জন্য দেওয়ার চেষ্টা করব আমরা, যে বিভিন্ন কারণে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু আমরা যদি এই সাপোর্টটা তাকে অন্তত 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা সময় এসে কিন্তু সে একটা জায়গায় এসে দাঁড়াবে, কৃষকটা একটা জায়গায় এসে দাঁড়াবে। অর্থাৎ স্টেট থেকে যে সাপোর্টটা তাকে দেওয়া হবে, তার যেই রিসোর্সটা নিজের কাছ থেকে যেত, সেই রিসোর্সটা সে তখন সেভ করতে পারবে, সেই রিসোর্সটা দিয়ে সে অন্য কোনো কাজ করতে পারবে, যেহেতু স্টেট তাকে একটা সাপোর্ট তাকে দিচ্ছে। এবং উই হ্যাভ রিজন টু বিলিভ যে এক সময় গিয়ে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসাবে দাঁড় করতে পারবে নিজেকে। এবং সেই জন্যই আমরা এই কৃষক কার্ডটা দিতে চাচ্ছি। আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে এই কার্ডটা দেবো? নো, আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না। আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে আমরা কার্ডটা পৌঁছে দিতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কার্ডটার মাধ্যমে আমরা যাদেরকে এই কার্ডটা পৌঁছে দিব, একই সাথে কম বেশি এখন সস্তায় সবার কাছেই অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে একটা অ্যাপ আমরা ডাউনলোড করে দিব। কি সেই অ্যাপটা? এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ওই ভদ্রলোক কাজ করছেন এইটা নিয়ে। এর মধ্যে প্রায় 350 প্রায় 500-র মতন কৃষক তার সাথে কানেক্টেডও আছেন। আচ্ছা, এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে? যেমন ধরেন বগুড়াতে কোনো একটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার ছিটাবে। এখন আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, সে একটা ডিলিমার মধ্যে আছে। সে যেটা করতে পারবে, তার কাছে যখন আমরা ওই অ্যাপটা দিয়ে দিব, সেই অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় সে সারটা দিবে না, যদি বৃষ্টি না হয় তাহলে সে সারটা দিবে, তার ফলে তার সারটা ধুয়ে যাবে না। আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে আনতে চাচ্ছি। শুধু এটা নয়, আমরা তাকে স্মার্টফোনের মাধ্যমে আরেকটি অ্যাপও তাকে আমরা সহযোগিতা করব। কি সেই অ্যাপটা? সেই অ্যাপটা হচ্ছে তার ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলে, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশের সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে, এর বাইরে বীমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, কই গেল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল, সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধ পিতামাতাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এভাবে দেখি, এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই, আমরা যদি এনরোলমেন্ট দেখি, আমরা দেখবো যে ছেলে মেয়ে সমান সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সবকিছুতে। এখন শুধু শিক্ষা দিলে তো হবে না, আমি যেটা আগেই বলেছি, শিক্ষার পাশাপাশি আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই নারীদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে, যেই সমাজে আমরা মনে করি, আমরা আশা করি, যেখানে খুব সুন্দরভাবে আমরা শান্তি স্থাপনের কাজ করতে পারবো। এবং সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটি আমরা প্রবর্তন করতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীদেরকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে এম্পাওয়ার্ড করতে চাই। আমরা সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের একটি সেক্টর আছে বাংলাদেশে, যেটিকে আমরা গার্মেন্ট সেক্টর বলি, যেটি নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক গর্ব করি। আমরা যখন বিদেশে যাই, যারা বিদেশে থাকি বা বিদেশে যাই, আমরা যখন জামা কাপড় কিনি, যখন লেবেলটা দেখি মেড ইন বাংলাদেশ, আর মুখের মধ্যে সুন্দর একটা হাসি আমাদের ফুটে উঠে, ভালো লাগে মনের মধ্যে যে এই জামাটা মেড ইন বাংলাদেশ। যখন কোনো ব্র্যান্ডেড শপে আমরা দেখি মেড ইন বাংলাদেশ কাপড়টা, এই গার্মেন্ট শিল্পে বহু নারী কাজ করেন। বলা যায় টোটাল গার্মেন্ট শিল্পে যত মানুষ কাজ করে, যত শ্রমিক কাজ করে, তার 70% বা তার কিছু বেশি নারী শ্রমিক আমাদের। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধু একটি সেক্টরেই কেন আমরা নারী রাখবো? আমাদের নারীরা তো কৃষিতেও কাজ করেন, আমাদের নারীরা তো অন্যান্য অনেক সেক্টরে কাজ করেন। আমাদের একটি লক্ষ্য এবং একটি পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরো বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। সেটি গার্মেন্টস এর মতন অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা ইজিলি আনতে পারি। সেটি টয় সেক্টর হতে পারে, সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন, সেটি এরকম আরো অনেক সেক্টর আছে যেখানে নারীরা কাজ করতে পারেন। অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মোর নাম্বার অফ দেশের যে নারী জনগোষ্ঠী আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থায় এরকম সেক্টরকে আমাদের ইনভাইট করে দেশের মধ্যে নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিশ্বাস করি, উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরো কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের
কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয়, হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। অর্থাৎ একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন, উনি যে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা যতক্ষণই উনি কাজ করেন, অতটুকু সময় যাতে উনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে হয় আপনাদের বিরক্তির উদ্রেক হচ্ছি না, আমি চেষ্টা করছি সংক্ষেপে রাখার জন্য আমার আলোচনাটা, উপস্থাপনাটা। আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ম্যানিফেস্টো উপস্থাপন, আমি ঠিক ওভাবে যাচ্ছি না। নর্মালি সাধারণত লাইন বাই লাইন আমাদের নেতৃবৃন্দরা পড়ে যান। আমি যতটুকু বিশ্বাস করি, যতটুকু বুঝি, যতটুকু জানি, যে জিনিসগুলো আমি বিশ্বাস করি, আপনাদের সামনে আমি সেই জিনিসগুলো উপস্থাপনের চেষ্টা করছি। অবশ্যই এর অর্থ এই নয় যে বাকি জিনিসগুলোর সাথে আমি একমত নেই, অবশ্যই বাকি জিনিসগুলোর সাথে আমি একমত। আমার পার্টির নেতৃবৃন্দ, আমাদের এক্সপার্টসরা মিলে সব তৈরি করেছেন, সবগুলোর সাথে আমি একমত যে এই সবগুলোই কাজ আমরা পর্যায়ক্রমিক ভাবে ইনশাল্লাহ করব। তবে এখানে যেই বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে বা বেশি পছন্দ, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আসুন এরপরে কৃষি এবং খাদ্য। কৃষির ব্যাপারে কৃষক কার্ড নিয়ে আমি আপনাদেরকে কিছুটা বলেছি। এই কৃষক কার্ড আমরা বিশ্বাস করি কৃষি এবং কৃষককে একটা খুব স্ট্রং সাপোর্ট দিবে, যেটি লং রানে আমাদের কৃষি এবং কৃষককে গড়ে তুলতে আমাদের জন্য, দেশের জন্য এটা ভালো হবে। আমরা এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেটি আমরা 91 সালেও কাজটি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া যখন উনি সরকার গঠন করেন। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। আমরা হিসাব করে দেখেছি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যদি আমরা মওকুফ করি, সেটা সরকারের এমন কিছু চাপ পড়বে না। কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি আমরা করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কাজ শুরু করতে চাই। এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত, এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত, এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার। এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মধ্যে 20,000 কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই সারা দেশ মিলে। এখন এর অনেকগুলো কারণ আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, 1 বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যে এই সুইমিং পুলটার রেডিয়াস 50 স্কোয়ার মাইল, এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, সেই নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু 15 দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট, আমরা যদি এই পরিমাণ পানিকে, যে পানিটি আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, 7-15 দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিটিকে ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন,
আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলিউট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান, আপনারা বাই রোড যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর্চালুকরণ করা। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল। এই প্রকল্পটি মোটামুটি ভাবে এখন অলমোস্ট মৃত পায়। আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষ রোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটি ভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে তেঁতুলিয়াতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যে গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশুদিনও আমরা কোন একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডল ম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলাদি, শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফলাদি হয়তো 7 দিন, 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে,
কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাই নবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো করে তুলবো। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য। কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতির যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারবো না। সেজন্য আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা এত বিপুল সংখ্যক, অর্থাৎ 15-20 বছর থেকে 60-62 বছর পর্যন্ত, যে অর্থাৎ 2040 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে, তরুণ বলতে যেই শ্রেণীটা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি, তার মধ্যে 2-3টি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন বিদেশি ভাষা, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায় এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি, তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে, এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই, আমাদের এর ভিতরে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে, কি কি ধরনের মানুষ যাওয়ার কাজের স্কোপ আছে, সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। এর বাইরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা এসএমই ঋণ প্রদান, অর্থাৎ এসএমই ছোট বা মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো হবে সেখানে সহজ শর্তে ঋণ প্রদান করতে চাইছি। আমরা যারা অনলাইনে শপিং করে, অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনাদের অনেকেরই পরিচয় আছে। এইখানে যেই দ্রব্যগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো যে খুব রকেট সায়েন্স টাইপের প্রোডাক্ট তা না, এগুলা বরং এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা সম্ভব হয়। আমরা যেটা করতে চাইছি, আমরা আমাদের এসএমই এন্টারপ্রেনার যারা থাকবে তাদেরকে আমরা এনকারেজ করতে চাইছি যে তারা এই ধরনের ছোট 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 সেটআপগুলো তারা করুক, এবং আমরা সরকার থেকে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রাইমারি কথা বলেছি যে তারা তাদের প্রকিউরমেন্টটা বাংলাদেশ থেকে করুক। যখন তারা বাংলাদেশ থেকে তাদের প্রকিউরমেন্টটা করা শুরু করবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের এই মিল ফ্যাক্টরিগুলো চলবে, এবং এই মিল ফ্যাক্টরিগুলো চলা মানে কর্মসংস্থানের ব্যবস্থা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা যেই পরিকল্পনায় গ্রহণ করি না কেন, প্রত্যেকটি পরিকল্পনা অন্যতম প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা। এর বাইরে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক, আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে, কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে, পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে, এগুলোকে আমরা ইনভাইট করছি, এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি শিক্ষা, মানব সম্পদ এবং স্বাস্থ্য সেবা
এটির প্রতি আপনাদেরকে নজর দিতে বলবো। আমাদের শিক্ষা খাতে জিডিপির 5% আমরা বরাদ্দ করতে চাইছি, অবশ্যই একবারে না, সেটা পর্যায়ক্রমিক ভাবে করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাই। আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া? এটার জিনিসটা এমন হবে, কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায়, সে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক, অ্যাডটি তাকে দেখতে হবে। এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচটা, সেই খরচটা উঠে আসবে, এবং তারপরে সে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সে ফ্রি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব, আমাদের প্রথমে প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলে যত টিচার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমিক ভাবে একটি ট্যাবের আন্ডারে নিয়ে আসতে চাইছি, যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন, একইভাবে তাদেরকে কোনো ট্রেনিং ইনস্ট্রাকশন দিতে হলে সেই ট্যাবের মাধ্যমে তাদেরকে আমরা সেন্ট্রালি সেই কাজটি আমরা করতে পারবো। আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্মটি দিতে চাচ্ছি। এই ইউনিফর্মটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা ইউনিটি আসে। সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি। এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্য সেবাতে আমি চেষ্টা করছি একটু দ্রুত যেতে, অনেকক্ষণ সময় আছে, অনেকের ধৈর্য চ্যুতি হচ্ছে। আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাস্থ্যতে আমরা যেটা মনে করি, দেখুন বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু 20 কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়া কোয়াইট কস্টলি ম্যাটার। কিন্তু তার আগে যদি আমরা কাজ করি, যেটা এখন ইউরোপে তারা করছে, ইউরোপও তার ছোট ছোট দেশ, অল্প অল্প পপুলেশন, কিন্তু তারাও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতন দেশকে হিমশিম খেতেই হবে। সেই জন্য আমরা যেটা জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না। হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে। কাজেই এই কাজটি করার জন্য, প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে, শহরেও বাসায় বাসায় যাবে, গিয়ে তাদেরকে স্বাস্থ্য সেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না, এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়্যার করবেন। তার ফলে আমরা চাচ্ছি যে প্রথমেই যদি একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচানো যায়, তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে। যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা প্রাইভেট পার্টনারশিপ একটি বিষয় চিন্তা করছি। এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না, এগুলা যেটা প্রাণঘাতী, যেমন ক্যান্সার আছে, যেমন কার্ডিয়াক প্রবলেম আছে, এই ধরনের যেগুলা আছে, বা কিডনি ডায়ালিসিস আছে, এই ধরনের যেগুলা সিরিয়াস অসুখ বিসুখ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি। অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে, সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না, কাজে সেখান থেকে কিছু রোগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটালে আছে, যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা সেই রোগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি। সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বেয়ার করা হবে। এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি। সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে, সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ, যেগুলা রিস্ক হয়ে যায় মানুষের জন্য, সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্র নীতিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকার ভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে, এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত
সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন পলিসিটা চালু করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন, বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব, অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতিতে একটি বিরাট সমস্যা আছে, এটি মানবিক সমস্যা, সেটিকে আমরা সকলেই জানি, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে। আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, খাদ্যের সংস্থা, চিকিৎসা ব্যবস্থা সকল কিছু করতে হবে। আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে। তারাও মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা, আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে দেখব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যে তাদের এলাকায়, তাদের ঘরে তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসা পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন, তারা যাতে আরো বেটার ভাবে ট্রিটেড হন, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটির প্রতি আপনাদেরকে আমি অনুরোধ করবো নজর দেওয়ার জন্য। শ্রমিক এবং প্রবাসী কল্যাণ। আমাদের দেশে একটি সমস্যা আছে, আমাদের দেশের নারী, পুরুষ এবং প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে একটি বেতনের ব্যাপারে একটি বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই সমস্যাটির সমাধান করতে চাই, অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন বেতন আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি, মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। এটিকে আমরা পর্যায়ক্রমিকভাবে শিশু শ্রম বন্ধ করার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের যে 1.5 কোটি প্রবাসী আছেন, এই প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেলস থাকবে। যখন উনি ফিরে আসবেন, এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করেছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি। এটিকে আমরা নাম দিয়েছি, যেটি আমরা প্রবর্তন করতে চাই, এটিকে আমরা নাম দিয়েছি প্রবাসী কার্ড। এর বাইরে আমরা প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রণোদনা দিতে চাই। বৈধ উপায়, রাষ্ট্রের যে উপায় আছে, সেই উপায় যখন ওনারা টাকা পাঠাবেন, সেইটার উপরে
আমরা তাদেরকে একটি প্রণোদনা দিতে চাই। একটি সার্টেন অ্যামাউন্টের বেশি হলে অবশ্যই তাদেরকে আমরা সেই প্রণোদনাটা দিতে চাই, যাতে করে তারা দেশে যখন ফিরে আসবেন সেই প্রণোদনার পয়সাটা দিয়েও যাতে তারা তাদের কোনো একটি কাজে ব্যবহার করতে পারেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে আমাদের এইটার বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতার লাস্ট যেই আমাদের প্যারাটা আছে সেখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আছে আমাদের সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব আমি আগেই বলেছি 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষ করতে চাই, বৃক্ষরোপণ আমরা করতে চাই। একই সাথে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ করতে একই সাথে আমরা 2030 সালের মধ্যে শতকরা 20% বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য অর্থাৎ সোলার বলতে যেটা হয় সোলার পাওয়ার থেকে আমরা উৎপাদন করতে চাই। একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখান থেকে আমরা একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা যেই সবুজ বিপ্লবের কথা বলেছি, 5 বছরে 25 কোটি গাছের যেই কথা আমরা বলেছি, এইটির মাধ্যমে আমরা সবুজ অর্থনীতি অর্থাৎ কার্বন ট্রেডিং মার্কেট আমরা গঠন করতে চাই। এবং এই কার্বন ট্রেডিং মার্কেট গঠনের মাধ্যমে আমরা হিসেব করে দেখেছি যে আমরা মোটামুটি $1 বিলিয়ন আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো, যেটি এখন খুবই সামান্য আছে, এবার 2.5 মিলিয়নের মতন আছে, সেটিকে আমরা 1 বিলিয়নে নিয়ে যেতে পারবো। আমরা যদি আমাদের এই বৃক্ষরোপণ সবুজ বনায়ন এই কার্যগুলো যদি আমরা মোটামুটি প্ল্যান অনুযায়ী সম্পাদন করতে পারি, তাহলে এই $1 বিলিয়ন আমাদের জন্য ইনকাম করা খুব কঠিন কিছু হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 3R রিডিউস, রিসাইকেল অ্যান্ড রিইউজ। আমরা প্লাস্টিক এবং এই জাতীয় জিনিসের ক্ষেত্রে এই 3R এর উপরে আমরা গুরুত্ব আরোপ করতে চাই। আমাদের পরিবেশকে যদি আমাদের রক্ষা করতে হয়, আমাদের পরিবেশকে যদি আমাদের বসবাস উপযোগী করে রাখতে হয়, তাহলে এই 3R কে আমরা যে কোনো ভাবে বাস্তবায়ন করতে চাই। আমি শিওর এই ঘরে যারা উপস্থিত আছেন সবাই আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের 3rd চ্যাপ্টারে, সেটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। আমরা অনেক কিছু প্ল্যান করলে আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে আমরা কোনো কিছুই বাস্তবায়ন করতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধারে আমরা কয়েকটি সেক্টর করেছি। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা। আমরা অর্থনৈতিক গণতন্ত্রায়ন প্রথমেই যেটা বলেছি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন অথবা অর্থনৈতিক অলিগার যে কাঠামো ছিল সেটিকে আমরা ভাঙতে চাই। অর্থনৈতিক গণতন্ত্রটা কি? অর্থনৈতিক গণতন্ত্র হচ্ছে কতিপয় কোনো বিজনেস হাউসের মধ্যে না রেখে বরঞ্চ আমরা গণতন্ত্রটাকে অর্থনীতিকে আমরা ডিস্ট্রিবিউট করতে চাই, যেখানে কম বেশি সকল মানুষের একটি এন্ট্রি থাকবে, সকল মানুষের অধিকার থাকবে গণতন্ত্রতে নিজের কন্ট্রিবিউশনটা করার মতন। অর্থাৎ সকলের অংশগ্রহণ মূল্য এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যেটি অবজারভেশন, যে কোনো দেশের অর্থনৈতিক বুনিয়াদ তখনই শক্তিশালী হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে। আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে 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 শক্তিশালী করে গড়তে তুলতে চাই। আমি আগেই বলেছি আমাদের অর্থনৈতিক বা যে কোনো পরিকল্পনার মূল অন্যতম লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। যত বেশি সংখ্যক কর্মসংস্থান, যে কোনো বিনিয়োগ বলেন, যে কোনো অর্থনৈতিক কার্যক্রম বলেন, প্রত্যেকটিতে আমাদের লক্ষ্য থাকবে কর্মসংস্থানের তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান। কারণ আমরা মনে করি যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। এবং সেই জন্যই আমরা বলেছি যে আমরা 2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন
অর্থনীতিতে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনেকগুলো বিষয় আছে এখানে, অনেক লম্বা বিষয়, আমি সংক্ষেপ থাকার চেষ্টা করব। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে এফডিআই ক্যাপ্টেন আমরা নিয়োগ করতে চাই, অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে, এই ফরেন ইনভেস্টমেন্ট যারা আসবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনা ভোগ করতে হয়। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একজন ক্যাপ্টেনকে নিয়োগ করতে চাই, যার দায়িত্ব হবে যে বিদেশি বিনিয়োগটা আসবে তার যাবতীয় যত কাগজপত্র, যত কিছু ফর্মালিটিস আছে, সেই ক্যাপ্টেন তার হয়ে সকল কাজগুলো সম্পন্ন করবে। তারা সকল কাজগুলো সম্পন্ন করবে যাতে সেই বিদেশি বিনিয়োগকারী হতাশ হয়ে ফিরে যেতে না হয় তাদেরকে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাই অর্থনীতির ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই ধারণা আছে বিনিয়োগ বা অর্থনীতি এমন একটি বিষয়, আমরা যদি এটি ব্যাপারে যে কোনো পলিসি নিয়ে এবং হুট করে যদি 7 দিন পর পর পলিসি চেঞ্জ করতে চাই, তাহলে অর্থনীতি কোনোভাবেই শুভ ফল দেখতে পাবে না। এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অর্থনীতির ক্ষেত্রে আমরা কোনো আকস্মিক কোনো পলিসি পরিবর্তন করতে চাই না। আমরা চিন্তা ভাবনা করে পলিসি গ্রহণ করব এবং আমরা চিন্তা ভাবনা করে যেই পলিসি গ্রহণ করব সেটিতে আমরা স্টিক করতে চাই। হুট করে আমরা কোনো পলিসির পরিবর্তন করতে চাই না, যা আমরা অতীতে দেখেছি, যাতে করে আমাদের বিনিয়োগ, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। আমরা লাইসেন্সিং প্রক্রিয়াকে সহজকরণ করে ফেলতে চাই। লাইসেন্সিং প্রক্রিয়া সহজকরণ করলে আমাদের ব্যবসায়ীরা উৎসাহিত হবেন, বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। অনেক সময় আমরা দেখেছি লাইসেন্সিং প্রক্রিয়া বর্তমানে অনেক কঠিন, জটিল থাকার কারণে অনেক বিনিয়োগকারী, সেটি দেশি হোক বিদেশি হোক, তারা হতাশায় অনেক ক্ষেত্রে ফিরে যান। সেটিকে আমরা ইজি করে আনতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় কোনটা? আমাদের সবচেয়ে বড় রেমিটেন্সের উপায় হচ্ছে গার্মেন্টস। কিন্তু একটি জাতি বা একটি দেশ যুগের পর যুগ একটি সেক্টরের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট থাকতে পারে না, এবং সেই জন্যই আমরা মনে করি যে আমাদেরকে আরো সেক্টর বের করতে হবে এবং যেই সেক্টরগুলো রপ্তানিমূলক সেক্টর হিসেবে বিবেচিত হবে। আমরা ফার্মাসিউটিক্যালের কথা চিন্তা করতে পারি, আমরা লেদার শিল্পের কথা আমরা চিন্তা করতে পারি, আমরা আইটির কথা আমরা চিন্তা করতে পারি, আমরা টয় ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি, আমরা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে পারি। এরকম অনেকগুলো রপ্তানিমুখী শিল্প আমরা চিন্তা করতে পারি, এবং এই রপ্তানিমুখী শিল্প আমরা কতগুলো শিল্পকে আমরা প্রায়োরিটাইজ করে নেব যে আগামী 5 বছর বা 10 বছর এই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করে নিব, এবং যেই সেক্টরগুলোকে আমরা প্রায়োরিটাইজ করব সেগুলোকে আমরা প্রণোদনা দিতে চাই, ইনসেন্টিভ দিতে চাই। এটা এমনও হতে পারে তাদেরকে আমরা বন্ডের ফ্যাসিলিটি দিব, বন্ডের ভ্যারাস ফ্যাসিলিটি দিব, বা যেই সকল প্রণোদনা দিলে সেই সেক্টরগুলো আস্তে আস্তে গ্রো করবে, সেই জিনিসগুলো আমরা তাদেরকে করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অর্থনীতিকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। সবকিছু যেরকম চলার একটি ধর্ম আছে, অর্থনীতিকেও নিজের গতিতে চলতে দিতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংকিং খাতকে যে কোনোভাবে হোক রাজনৈতিক হস্তক্ষেপের মুক্ত করে দিতে হবে এবং এটাকে প্রফেশনালি আমাদেরকে চালাতে হবে। কারণ আমরা যদি ব্যাংকিং খাতকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করি তাহলে এটির অশুভ প্রভাব অর্থনীতির উপরে পড়বে, যেটি আমাদের কারো জন্য কাঙ্ক্ষিত নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন এই বিষয়টি দেখার জন্য। এর মধ্যেই আমি আপনাদের কাছে বলেছি যে আমরা নতুন নতুন শিল্প গঠনের আমরা চেষ্টা করব। এর মধ্যে একটি বিষয় আছে, বিশেষ করে ক্ষুদ্র ও কুটির মাঝারি শিল্প যেটা আছে, এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট আমরা দিতে চাই। এগুলোকে আমরা টার্গেটেড সাপোর্ট দিতে চাই, যে এসএমই আছে, ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে। আমরা এর আগে দেখেছি, বিগত সময় আমরা দেখেছি অনেক বিনিয়োগ হয়েছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আমরা 100 মিলিয়ন দিয়ে একটা ফ্যাক্টরি যদি করি কিন্তু
ওটাতে যত না মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা যদি 10 মিলিয়ন দিয়ে বা 1 মিলিয়ন দিয়ে কোনো ফ্যাক্টরি করি, আমরা দেখেছি যে সেখানে অধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। সেজন্যই আমরা আভ্যন্তরীণ শিল্প ভিত্তিকে শক্তিশালী করা এবং শিল্প খাতের বহুমুখীকরণের লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিশেষ করে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পে সুনির্দিষ্ট বা টার্গেটেড সাপোর্ট প্রদানের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ দিতে চাই। এখানে বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে বাংলাদেশের বহু শিল্প বন্ধ হয়ে গিয়েছে। শিল্প বন্ধ হওয়া মানেই অর্থনীতির গতি থেমে যাওয়া। শিল্প বন্ধ হওয়া মানেই বহু মানুষ বেকার হয়ে যাওয়া। শিল্প বন্ধ হওয়ার মানেই বহু মানুষের সংসার বসে যাওয়া, বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাওয়া। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব বন্ধ শিল্প আছে প্রত্যেকটির জন্য দরকার হলে আলাদা আলাদাভাবে বসে আমরা পলিসি বের করব যে ওই শিল্পগুলোকে যাতে আবার চালু করা যায় এবং সেখানে যাতে আবার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য শুরু হয়, সেখানে যাতে আবার নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমি এরপরে যেই লাইনটি আছে এটা আমি আপনাদের সামনে এর মধ্যে অলরেডি উল্লেখ করেছি যে রফতানিমুখী শিল্পগুলোকে আমরা বন্ডেড সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আমরা দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি বাংলাদেশে এরকম অনেক অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কতগুলো সুবিধা আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে স্টাডি করি তাহলে আমরা এক অঞ্চলের পণ্য দিয়েই আমরা বিভিন্ন এলাকা গড়ে তুলতে পারি। যেমন টাঙ্গাইলে, আমরা যদি টাঙ্গাইলে দেখি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়ার সময় যে টুপিটা ব্যবহার করে থাকি সেই টুপিটা তৈরি হচ্ছে এবং এই টুপি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজে আমরা যদি ওই শিল্পটাকে ওখানে এনকারেজ করি, যারা করছে তাদেরকে সহযোগিতা করি এবং আরো নতুন যারা করতে চায় তাদেরকে যদি সহযোগিতা করি তাহলে আরো অধিক সংখ্যক মানুষের যেরকম কর্মসংস্থান হবে, আরো অধিক সংখ্যক এক্সপোর্ট যাবে এবং এক্সপোর্ট যাওয়া মানে আমাদের মোর নাম্বার অফ ফরেন কারেন্সি উই ক্যান আর্ন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে আমাদের দেশের যেই হস্তশিল্প আছে, আমরা খেয়াল করে দেখেছি অধিকাংশ হস্তশিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের নারী শ্রমিকরা কাজ করে থাকেন। আমরা এই সেক্টরটিকে উৎসাহিত করতে চাই, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতায় উৎসাহিত করতে চাই। এটিকে উৎসাহিত করার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদেরকে এম্পাওয়ার করা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এবং একই সাথে আমাদের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে এটিকে ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে এটিকে ধীরে ধীরে বহির্বিশ্বে নিয়ে যাওয়া। এবং দেশি আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি যদি নাম উল্লেখ করে বলি, যেমন কে কে ক্রাফট নামে একটি ব্র্যান্ড আছে, এরকম অনেকগুলো আছে ব্র্যান্ড। আমরা পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে, আমরা বাংলাদেশের এরকম শিল্প যারা আছে এই শিল্পগুলোকে যদি আমরা সাপোর্ট দিই, যে তারা পৃথিবীর বড় বড় যেই স্টোরগুলো আছে সেখানে যদি তাদেরকে সাপোর্ট দিই যে ঠিক আছে আগামী 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য তোমাদেরকে আমরা ট্যাক্স রিবেট সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি, তাহলে আমরা আমাদের এই দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক মার্কেটে আমরা একটা বসার বা দাঁড়ানোর মতন একটা সুবিধা আমরা তাদেরকে তৈরি করে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব সেবা খাতের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। সেবা খাতের জন্য দৃষ্টি দেওয়া। সেবা খাতটাকে এখানে আমরা অনেক কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি। ব্যাংকিং আছে, আইটি আছে, পর্যটন আছে। এইগুলোকে যদি আমরা ঠিকভাবে সামনের দিকে গড়ে তুলতে সক্ষম হই তাহলে ব্যাংকিং খাতে আমরা প্রচুর, ব্যাংকিংটা সার্ভিস সেক্টর, এখানে আমরা দিতে পারবো। আইটিতে আমরা প্রচুর পরিমাণে জব তৈরি করতে পারবো। পর্যটনে আমরা প্রচুর পরিমাণে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট অনেকগুলো আছে, এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোকে আমরা যদি ঠিকভাবে তৈরি করতে পারি এখানে আমরা অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো। একই সাথে আমরা সেবা খাতকে যদি প্রযুক্তি নির্ভর এবং রফতানিমুখী করার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং যেগুলো আছে, যেমন ধরেন ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন আইটি কোম্পানি আছে, এদেরকে যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের জন্য তখন কাজ করতেও সুবিধা হবে, তাদের ইনকাম যেরকম বাড়বে, আরো অধিক সংখ্যক মানুষের কাজ করার অপরচুনিটি তখন তৈরি হবে।
এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন খাতটিকে দেখার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিদ্যুৎ খাতে এখানে অনেক কিছু বলা আছে, বিদ্যুৎ খাতে অনেক পয়েন্ট আছে, আমি এতগুলো পয়েন্ট আলোচনা করব না। আমরা যদি সকলে প্রথমে এক বাক্যে একটা কথা চিন্তা করি, বিদ্যুৎ খাতটি আমরা কিরকম চাই, আপনাদের যে কাউকে যদি আমি প্রশ্ন করি, আপনারা এক বাক্যে একটি উত্তর দিবেন যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, তাই তো নাকি? সবার কিন্তু এটা থাকবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই আমরা। কাজেই আপনাদের মতন আমিও একজন মানুষ যে যার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পরিস্থিতি তৈরি করা। এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি তৈরি করার জন্য কি কি আমরা চিন্তা ভাবনা করেছি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের কাছে সেগুলো আছে, আপনাদের বিরক্তি উদ্যোগ করার জন্য আমি আর সেটা লম্বা করছি না। তবে আমরা যেরকম বলেছি, অলরেডি আমি আপনাদের সামনে বলেছি যে 2030-এর মধ্যে আমরা 20% নবায়নযোগ্য বিদ্যুৎ যেরকম আমরা তৈরি করতে চাই, একই সাথে আমরা আমাদের ঢাকা শহরে প্রতিদিন 7,000 টন ময়লা বা আবর্জনা তৈরি হচ্ছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সবগুলো বড় শহরই এরকম হচ্ছে। কাজেই আবর্জনাকে, পরিবেশকে রক্ষার জন্য আবর্জনা থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যায় আমরা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছি। এবং এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি, ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ খুবই দ্রুত আমরা আবর্জনা থেকে ইনশাল্লাহ বিদ্যুৎ উৎপাদন করব এই দেশের মানুষের জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে যোগাযোগ ও পরিবহন খাত। যোগাযোগ এবং পরিবহন খাতের খুব সংক্ষেপে যদি আমরা নিয়ে আসি, আমরা সম্পূর্ণ বাংলাদেশটাকে আমরা রেল লাইনের মাধ্যমে কানেক্টিভিটি আমরা তৈরি করতে চাইছি। রেল লাইনের মাধ্যমে অবশ্যই রোড আছে, রাস্তাঘাট, হাইওয়ে, মোটরওয়ে, বাস, ট্রাক, এগুলো অবশ্যই আছে, কিন্তু রেলওয়ের মাধ্যমে এই জন্য আমি আপনাদের সামনে কথাটা তুলে ধরলাম যে রেলওয়েকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু মানুষের যাতায়াত খরচ, সেটা নিজের যাতায়াত খরচ হোক অথবা পণ্য পরিবহন হোক, সেটি অনেকাংশে কমে আসবে। এই কমে আসার ফলে যেটি হবে, মানুষ যেরকম সহজে যাতায়াত করতে পারবে, আমরা যদি সারা দেশে রেলওয়ে কানেক্টিভিটি তৈরি করতে পারি, মানুষ যেরকম সহজে যাতায়াত করতে পারবে, একই সাথে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সুবিধা হবে, তার পণ্য পরিবহনের সুবিধা হবে, অর্থাৎ তার জন্য ইকোনমিক্যালি জিনিসটা অনেক বেশি ভায়াবল হবে। আমাদের দেশের নৌ পরিবহন বা জলপথ যেটা আছে, আনফর্চুনেটলি অনেক খাল বিল বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে আপনাদেরকে এর মধ্যে আমি বলেছি যে আমাদের 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এই খাল খননের মাধ্যমে একই সাথে বিভিন্ন নদীগুলোকেও যদি আমরা সক্ষম হই ড্রেজিং করা বা খনন করার জন্য, আমরা প্রত্যাশা করি যে আমরা যে নৌপথে চলাচলের ব্যবস্থাটাকে আমরা অনেক ডেভেলপ করতে পারবো। কারণ আমাদের দেশটা এমনি একটু পপুলেশন বেশি, শুধু রোড কমিউনিকেশন দিয়ে আমরা সকলের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পারবো না। কাজে আমাদের যত অল্টারনেটিভ আছে সবগুলো উপায়কে আমাদের দেখতে হবে, সবগুলো উপায়কে আমাদের ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব এই চ্যাপ্টারে আইসিটি, এই ডিপার্টমেন্টে আইসিটি যে চ্যাপ্টারটি আছে সেটা দেখার জন্য। আমি খুব সংক্ষেপেই যাচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি আপনাদের। আইসিটিতে আমরা আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা এবং এআই সহ 5টি খাতে আমরা পরিকল্পনা গ্রহণ করছি 2 লক্ষ, এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েশনে আমরা 8 লক্ষ, অলটুগেদার অ্যাবাউট 10 লক্ষ কর্মসংস্থানের আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের ইয়াং জেনারেশন, যেমন ধরেন আমাদের ইয়াং জেনারেশন যারা সে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকেন, আপনাদের অনেকেই জানা আছে সাউথ কোরিয়া যে দেশটি, এরা এখানে যারা ইয়াং জেনারেশন আছে এরা কন্টেন্ট ক্রিয়েশনে খুব ভালো করে থাকে, এবং খুব সম্ভবত গত বছর তাদের শুধু কন্টেন্ট ক্রিয়েশন থেকেই তাদের ইনকাম ছিল, দেশের ইনকাম ছিল প্রায় $12 বিলিয়ন। কাজে তারা যদি পারে, আমাদের ইয়াং জেনারেশন না পারার কোনো কারণ নেই। আমাদের কিছু পলিসিগত বিষয় আছে, সেই পলিসিগুলোকে আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। পলিসিগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা যদি এই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিতে পারি, একটু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখানে 8 লক্ষ আমরা বলেছি, 8 লক্ষের বেশি আমরা তৈরি করতে পারবো, এবং প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা এখান থেকে অর্জন করতে সক্ষম হব। আমরা সবার জন্য এখানে বলেছি দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট, বিনামূল্যে উচ্চগতির দ্রুত এবং ইন্টারনেট। বিনামূল্যে কিভাবে আমরা প্রোভাইড করতে চাই, ওটার ভিতরে ছোট্ট যে সিক্রেটটা আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কাজেই এইটিতে আমি আবার রিপিট করলাম না, সময় নষ্ট হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদেরকে একটি বিষয়ে খুবই সিরিয়াস হতে হবে। এই বিষয়টিতে
আমাদের বহু মানুষ কষ্ট পাচ্ছেন, বিশেষ করে নারী সমাজের সদস্যরা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সেটি হচ্ছে জাতীয় সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং নাগরিক তথ্য, বিশেষ করে সাইবার বুলিং। আমাদের নারী সমাজের সদস্যরা বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার তারা হচ্ছে। কাজেই এ ব্যাপারে আমাদেরকে কঠোর এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনগুলোকে আমাদের ঠিক করতে হবে, এবং শুধু আইন ঠিক না, আইন যাতে সঠিকভাবে কাজ করে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব, যাতে বুলিং এর শিকার কেউ না হয়। যারা বুলিং করবে তাদেরকে অবশ্যই দেশের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। এটি আমাদেরকে যে কোনো মূল্যে নিশ্চিত করব আমরা। এরপরে এখানে একটি উল্লেখ করে নেই আপনাদের সামনে, আপনাদের অনেকেরই জানা আছে, তারপরে আমি উল্লেখ করছি। বাংলাদেশে এই মুহূর্তে যে আইসিটি মিনিস্ট্রি আছে, আপনাদের অনেকেরই জানা আছে, এই আইসিটি মিনিস্ট্রি 2003 সাল পর্যন্ত এটি অন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির সাথে খুব সম্ভব এটি সম্পর্কিত ছিল। বেগম খালেদা জিয়া সরকারের সময় আইসিটি এখন যে মিনিস্ট্রি আছে এটিকে বের করে নিয়ে এসে আলাদা একটি মিনিস্ট্রি গঠন করা হয়। অর্থাৎ 2004 সালে বিএনপি সরকার এই আইসিটির গুরুত্বটি অনুধাবন করেছিল এবং সেইভাবে সেটিকে গুরুত্ব দিয়ে আলাদা মিনিস্ট্রি গঠন করেছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে রাজস্ব আয় ও ব্যবস্থাপনা আছে। রাজস্ব আয় এবং ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো সেক্টর আছে। আমি আলোচনায় যাব না, ডিটেইল আলোচনায় যাব না, আমি শুধু একটা কথাই বলবো। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশ পরিচালনার জন্য অবশ্যই অর্থের প্রয়োজন হয়, রিসোর্সের প্রয়োজন হয়। আমাদের দল আমরা মনে করি আমরা যদি আমাদের সরকার মানুষের কর্মসংস্থান যত বেশি তৈরি করতে পারবে, বিনিয়োগের অবস্থা যত বেশি তৈরি করতে পারবে, যত বেশি মানুষকে বিনিয়োগ করাতে পারবে, অটোমেটিক নর্মালি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। আমি সেই জন্যই বরাবর আপনাদের সামনে বলেছি, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক দেশি এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, প্রতিষ্ঠান তৈরি করা, বিনিয়োগ করা, বিনিয়োগের মধ্যে শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, যাতে করে বেশি সংখ্যক মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়। কারণ বিনিয়োগ করলে নিজে থেকেই রাজস্ব আয় বাড়বে। নাগরিকের আয় বাড়লে আমরা বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিকের আয় যত বাড়বে রাষ্ট্রের আয়ও তত বাড়বে। সেই জন্য আমরা ওইভাবে ট্যাক্স ইম্পোজ না করে আমরা চাই নাগরিকের আয় বাড়ুক। নাগরিকের আয় বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটি করতে চাই। নাগরিকের আয় বাড়া মানেই সরকারের বা রাষ্ট্রের আয় বাড়া। আমরা জিনিসটাকে এইভাবেই চিন্তা করতে চাই। এরপরে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের মধ্যে আমি নিয়ে যেতে চাই। আমি একটু আগেই বলেছি বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন গুরুত্ব রয়েছে। আমরা যদি চট্টগ্রাম দিয়ে শুরু করি, আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজনৈতিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজনৈতিক ক্যাপিটাল হিসাবে, আমরা রাজধানী হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক একইভাবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, উত্তর অঞ্চল, আমরা সকলেই জানি যে বাংলাদেশের উত্তর অঞ্চল হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। কাজে এই কৃষি নির্ভর এলাকা যেহেতু, সেই জন্যই আমরা চাই উত্তর অঞ্চলে কৃষি রিলেটেড কি কি ইন্ডাস্ট্রি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা এরই ভিতরে করছেন বা করতে চান, সেই মানুষগুলোকে আরো প্যাট্রোনাইজ করা, এনকারেজ করা, যাতে তারা সেই ধরনের শিল্প তারা গড়ে তুলতে চান। এরই ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে বরেন্দ্র অঞ্চল যেটা আছে, বরেন্দ্র প্রজেক্ট যেটা আছে, সেটিকে আমরা পুনরায় চালু করতে চাই। এর বাইরে আমি এর ভিতরেই বলেছি যে আম সংরক্ষণ, যেমন আমাদের প্রচুর আম হয় রাজশাহীতে, প্রচুর আম হয় চাঁপাইনবাবগঞ্জে, এই আমগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়, বা আমগুলোকে যেগুলো আম নষ্ট হয়ে যেতে পারে সেগুলো নষ্ট হবার আগে বাই প্রোডাক্ট কি কি তৈরি করা যেতে পারে, কৃষি সংক্রান্ত আরো যেগুলা বিভিন্ন পণ্য উৎপন্ন হচ্ছে সেগুলোকে কিভাবে বাই প্রোডাক্ট করা যেতে পারে। প্রচুর আমাদের আলুর প্রোডাকশন হয়, আলুর বাই প্রোডাক্ট কি কি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে সহযোগিতা করা। গ্রো করার মাধ্যমে একদিকে যেরকম ইনভেস্ট হবে, ঠিক একইভাবে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরপরে
আমাদের যে হাওর বাওর আছে, এর পরে যেটি স্লাইড সেটিতে আমি যাওয়ার অনুরোধ করব। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাওর বাওয়ার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের টেকসই বাঁধ দরকার এবং ব্লু ইকোনমি, এটির মাধ্যমে আমাদের হাওর বাওয়ার জায়গাগুলো আবার দেখতে অনেক সুন্দর। দেখতে যেহেতু সুন্দর এইগুলো, সেই জন্য এগুলোর মাধ্যমে আমরা এগুলোকে প্রোটেক্ট করার মাধ্যমে আমরা উপকূল উন্নয়ন বোর্ড গঠনের একটি পরিকল্পনা আমাদের আছে। এই উপকূল উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে আমরা ব্লু ইকোনমি এবং পর্যটনকেও এখানে এনকারেজ করতে চাই। এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব যে নগরায়ণ ও আবাসন এবং নিরাপদ টেকসই ঢাকা বিনির্মাণ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা পৃথিবীর যে কোনো দেশের রাজধানী থেকে অত্যন্ত পপুলেট একটি জায়গা। এখন কেন মানুষ ঢাকায় আসছে? ঢাকায় মানুষ এসে বসবাস করছে অনেকগুলো কারণে। সন্তানের চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, সন্তানের লেখাপড়া, জব সিকিউরিটি, এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে মানুষ ঢাকাতে কিছুটা বেটার ফিল করে। কিন্তু আমরা যদি এই ফ্যাসিলিটিগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় আমরা তৈরি করতে পারি, ঢাকার আউটস্কার্টে যদি আমরা যেই ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যদি তৈরি করতে পারি এবং সেখানে যদি খরচ কম হয় একজন মানুষের থাকার, সেখানে যদি ভালো স্কুল থাকে, সেখানে যদি ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, সেখানকার পরিবেশটা যদি সিকিউর হয়, তাহলে আমরা মনে করি যে মানুষ সেখানেই থাকবে। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, সেখানে থাকবে কিন্তু কাজ করবে কোথায়? কাজ সে ঢাকায় করতে পারে। একটু আগে আপনাদেরকে আমি বলেছি যে আমরা চাই রেল লাইনটাকে ডেভেলপ করার জন্য আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা। এখন এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রাম যে রেলগাড়িটা আসে সেটার গতি 35 থেকে ম্যাক্সিমাম 40 মাইল, কিন্তু এটাকে যদি ঘন্টায় আমরা রেল লাইন যেটা আছে সেটাকে আমরা সঠিকভাবে তৈরি করে এটাকে যদি ঘন্টায় আমরা 80 মাইলে নিয়ে আসতে পারি বা 100 মাইলের কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে আপনার 2-2.5 ঘন্টার বেশি লাগার কথা না। এবং 2-2.5 ঘন্টা যদি লাগে, তাহলে সময় লাগে, তাহলে যে কোনো মানুষ সেখান থেকে এসে ব্যবসা বাণিজ্য বা যেই কাজ থাকুক সেরে আবার একদিনে ফিরে যেতে পারবে। ঠিক এইভাবে আমরা যদি ঢাকার আশেপাশের সিটিগুলোতে আমরা স্যাটেলাইট টাউন গড়ে তুলতে পারি এবং সেখানকার সাথে যদি রেল কমিউনিকেশন আমরা তৈরি করতে পারি এবং মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে মানুষ আসা এবং যাওয়া যদি করতে পারে, তাহলে আমরা ধারণা করছি যে বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না। যেই ফ্যাসিলিটি ঢাকা শহর আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায় সে শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এভাবে মানুষ করে থাকে। যদি তারা করতে পারে তাহলে আমরা এখনো করতে পারবো না। এটি আমাদের একটা চিন্তা ভাবনা আছে। এরপরে সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব পর্যটন খাত দেখার জন্য। অনেকেই আমরা দেখি যে আমাদের দেশে কক্সবাজারের মানুষ যাচ্ছে, আমাদের দেশে আরো কয়েক জায়গায় মানুষ যাচ্ছে, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি কক্সবাজারে যে পরিমাণ মানুষ যাচ্ছে সুন্দরবনে সে পরিমাণ মানুষ যাচ্ছে না। যাচ্ছে, কিন্তু সুন্দরবন কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রাইভেট সেক্টরে অনেক ছোট ছোট কিন্তু টুরিস্ট স্পট হয়েছে। কেন যাচ্ছে না? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমাদের দিনাজপুরে এরকম অনেক পুরনো রাজবাড়ি আছে, অনেক মসজিদ আছে, অনেক মন্দির আছে যেগুলার ট্যুরিজম ভ্যালু আছে, যেগুলার হেরিটেজ যেগুলা আমাদের, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা উপস্থাপন করতে পারিনি সঠিকভাবে। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, আমি যখন লন্ডনে ছিলাম তখন আমি হঠাৎ একদিন খেয়াল করলাম যে সৌদি আরব তাদের ট্যুরিজমের বিভিন্ন বিষয় অ্যাড দিচ্ছে ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলোতে। তারা বর্তমানে সৌদি আরব তাদের ট্যুরিজমকে এনকারেজ করছে, বিভিন্নভাবে গড়ে তুলছে, ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। আমাদের এতদিন ধারণা ছিল সৌদি আরবে মানুষ শুধু যায় ধর্মীয় কারণে বা ব্যবসা বাণিজ্যের কারণে, কিন্তু এখন তারা আস্তে আস্তে ট্যুরিজম অ্যাট্রাক্ট করছে। তো সৌদি আরবের মতন দেশ যদি ট্যুরিজম অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের অনেক স্কোপ আছে, অনেক সুন্দর সুন্দর। আমরা রাজশাহীর আম বাগান যেটা আছে, দিনাজপুরের লিচু বাগান আছে, আমরা সেটিকে ঘিরে কেন ট্যুরিজম তৈরি করতে পারবো না? হল্যান্ডে যদি টিউলিপ গার্ডেন দেখতে যেতে পারে মানুষ, তাহলে আমাদের এখানে আমরা কেন এরকম গার্ডেন কোথাও নেই বা কেন তৈরি করতে পারবো না যেখানে মানুষ দেখতে যেতে পারে? কাজে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করি, অবশ্যই আমরা ট্যুরিজম সেক্টরকে শুধু যে কক্সবাজারই সমুদ্র সৈকত দেখতে যাবে তা না, এর পাশাপাশি অনেক ট্যুরিজম সেক্টর, অনেক স্পট, অনেক ডিফারেন্ট কাইন্ডের স্পট আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে আর কষ্ট দিতে চাইবো না, আমরা লাস্টটাতে আমাদের চলে এসেছি। আমাদের যে লাস্ট স্তম্ভ সেটিতে আমরা কম বেশি চলে এসেছি। এটি হচ্ছে
ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। প্রথমেই আছে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি অনেক বড় আছে। আমরা প্রথমেই বলেছি ধর্ম যার রাষ্ট্র, যার যার রাষ্ট্র সভা। আমরা এইভাবেই বিষয়টিকে দেখি, এইভাবেই জিনিসটাকে বিশ্বাস করি। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেটি আমরা যারা ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্মে আছে, যেটি অন্য ধর্ম মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তাদের ধর্মীয় গুরুরা আছেন। এরা কারা? এরা হচ্ছেন যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বিভিন্ন ইমাম, মুয়াজ্জিম সহ বিভিন্ন খতিব সাহেবরা, এর বাইরে অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুরা আছেন। এই মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বেশ মানবতার জীবনযাপন করেন অনেকাংশে। আমাদের একটি পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে এই মানুষগুলোকে ধীরে ধীরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসার খতিব, ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, অন্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মাননার ব্যবস্থা করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশের বহু মানুষ প্রতি বছর হজ করতে চান, কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি এই হজের যাওয়া আসার খরচ অত্যন্ত বেশি। অনেক মানুষকে এর জন্য অনেক কষ্ট পোহাতে হয়। আমরা এই খরচটাকে কমিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমরা মনে করি আমরা যদি এখানে থার্ড এয়ারলাইনকে এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের হজ যাত্রীদের খরচ, টিকিটের খরচ অনেকাংশে কমিয়ে আসবে এবং আমাদের পরিকল্পনার মধ্যে এটা রয়েছে কিভাবে আমরা এই হজ যাত্রীদেরকে সুবিধা দিতে পারবো, তাদের খরচটা কমিয়ে আনতে পারবো। এরপরে আমি আপনাদেরকে ক্রীড়া, আমাদের এই চ্যাপ্টারের ক্রীড়া আছে, ক্রীড়াতে আমি আপনাদেরকে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটাতে কম বেশি প্রত্যেকটি মানুষের, সে যখন ইয়াং থাকে, শিশু অবস্থায়, সে যখন তরুণ অবস্থায় থাকে, যুব অবস্থায় থাকে, প্রত্যেকটি মানুষেরই কম বেশি আগ্রহ থাকে। আমরা শুধু আমাদের দেশে বিভিন্ন প্রফেশনাল তৈরি করতে চাই। আমাদের দেশে একটি সমাজ ব্যবস্থার মধ্যে হয় ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, নাহলে আর্কিটেক্ট হতে হবে, অর্থাৎ নাহলে ব্যারিস্টার হতে হবে। এই ধরনের পেশাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রফেশনাল খেলোয়াড় তৈরি হচ্ছে, সেই খেলোয়াড় প্রফেশনালি তৈরি হচ্ছে। আমাদের দেশে এরকম বহুত প্রতিভা আছে যাদেরকে আমরা প্রফেশনালি খেলোয়াড় তৈরি করতে পারি এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ধীরে ধীরে আমাদের সন্তানদের ভিতর থেকে এরকম প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করে আনতে চাই। এটি আমাদের অন্যতম পরিকল্পনা অনেকগুলোর মধ্যে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে গণমাধ্যম, শিল্প, সংস্কৃতি আছে। আমি আগেই বলেছি আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে গণমাধ্যম যদি স্বাধীন না থাকে আমাদের জবাবদিহিতা তৈরি করতে কষ্ট হবে। কাজে গণমাধ্যম যদি থাকে আমরা সহজেই দেশে একটি জবাবদিহি সরকার তৈরি করতে সক্ষম হব, জবাবদিহি একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব। একই সাথে শিল্প এবং সংস্কৃতি, আপনাদের যদি মনে থেকে থাকে এই শিল্প সংস্কৃতি বিভিন্ন সেক্টরে মানুষকে এনকারেজ করার জন্য, সম্মানী গুণী মানুষদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 21শে পদক এবং স্বাধীনতা পদক, এই দুটি পদক চালু করা হয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই পদক দুটি বর্তমানেও চালু আছে। আমাদের পরিকল্পনার মধ্যে একটি পরিকল্পনা আছে সমাজের বিভিন্ন মানুষ যাদেরকে অনেকে কেউ চেনে না, কিন্তু তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করে থাকেন। আমরা চাই এই মানুষগুলোকে ধীরে 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 রিকগনাইজ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসাবে অন্য মানুষকেও উৎসাহিত করে ভালো কিছু করার জন্য, সমাজের জন্য ভালো কিছু করার জন্য। এবং এই মানুষগুলোকে কিভাবে সিলেক্ট করা যায়, এই মানুষগুলোকে কিভাবে এনকারেজ করা যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, খেলার প্রসঙ্গে আরেকটু ফিরে আসবো আমি, নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইনিশিয়ালি নতুন কুড়ি ছিল শুধু মাত্র কালচারাল সাইটে, আমরা এটিকে আরেকটু এনহান্স এখন করতে চাই। আমরা নতুন কুড়িটি যদিও এর মধ্যে ইন্টারিম সরকার চালু করেছে, বাট এটিকে আমরা সরকার গঠনে ইনশাল্লাহ সক্ষম হলে এটিকে আমরা কন্টিনিউ করব এবং এটির সাথে আমরা কেরাত প্রতিযোগিতাকে অ্যাড করতে চাই এবং নতুন কুড়ি স্পোর্টস আমরা অ্যাড করতে চাই, যাতে করে আমাদের দেশে স্পোর্টসে যারা প্রতিভাবান তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। আমি ইনশাল্লাহ আগামী 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এখান থেকে ছুটি দিয়ে দিতে পারবো। আমি আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
শুধু আপনাদের কাছ থেকে 10 মিনিট আমি চেয়ে নিচ্ছি। Dear diplomatic friends, there's a good news. I'll be finishing soon. আমাদের একটি বিষয় আমরা জোর দিতে চাই, সেটি হচ্ছে নৈতিক শক্তি পুনরুদ্ধার। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের মিডিয়া আছে। আমরা যেটি করতে চাই, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করতে চাই সমাজের সর্বস্তরের মানুষের জন্য। সেটি শিশু হতে পারে, সেটি একজন নারী হতে পারে, একজন মেয়ে হতে পারে, একজন গৃহিণী হতে পারে, একজন চাকরিজীবী হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারেন, যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য আমরা ডকুমেন্টারি তৈরি করতে চাই। এখন এই ডকুমেন্টারিগুলো কি হবে? এই ডকুমেন্টারিগুলো আমরা তৈরি করতে চাই সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে। আমরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। আমাদের দেশে বহুত আমাদের সামাজিক মূল্যবোধ রয়েছে, আমাদের অনেক ধর্মীয় মূল্যবোধ রয়েছে, যেগুলোকে আমরা যদি ধারণ করতে সক্ষম হই, তাহলে আমরা ধীরে ধীরে একটি সুন্দর, একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শেষে, একদম শেষে এসে শেষ করে দেবার আগে, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার এবং আমার দলের পক্ষ থেকে। কারণ আপনারা সকলে কষ্ট স্বীকার করে অনেকক্ষণ সময় ধরে এখানে বসে আছেন। শেষ যেই কথাটি বলে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব, আমাদের এই ম্যানিফেস্টো পর্বটি আজকে শেষ করব। সেই কথাটি হচ্ছে, আপনাদের সামনে আমি এতক্ষণ পর্যন্ত যত প্ল্যান, প্রোগ্রাম, কর্মসূচি, পরিকল্পনা উপস্থাপন করেছি, তার কোনো কিছুই করা সম্ভব হবে না যদি না আমরা 3টি বিষয়ের উপরে সর্বোচ্চ অগ্রাধিকার না দেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। আমরা যদি এই 3টির ব্যাপারে, যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই 3টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আপনাদের কাছ থেকে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ম্যানিফেস্টো অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে আমার পক্ষ থেকে শেষ করছি। আমি আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।